কি ধরনের ডকুমেন্টস আমাদের লাগবে যদি আমাদের 2002 সালে ভোটার লিস্টে নামটা যদি না থাকে। এর আগের ভিডিওটা শুধুমাত্র বলা হয়েছিল যে কি করে এসআইআর এর যে অফলাইন ফর্মটা আমাদের বাড়িতে আসছে সেটা ফিল আপ করবো। তো সেখানে দেখা গেল মানুষের এত কোশ্চেন, ফুল তথ্য তুমি পেয়ে যাবে সমস্ত কিছু, শেষ অবধি অবশ্যই দেখবে। মানুষ এসআইআর আর এনআরসি এই দুটোকে একসাথে নিয়ে চলে আসছে, ক্ষেত্রে সেটাকে আবার ঠিক করারও সময় দিয়েছে। বলছে ক্লেম এন্ড অবজেকশন করতে হবে এই ড্রাফটের। তিনটে আমাদের ক্ষেত্র দেখতে পেলাম, একটা হলো 1987 আগের লোকেরা, 1987 থেকে 2004 পর্যন্ত, 2004 থেকে 2004 পরের থেকে লোকেরা। তো তা এখানে দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্টসের ডিটেলসটা দিয়েছে 1 থেকে 13 পর্যন্ত। আমাদেরকে কি করতে হবে, এই 13খানা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এটা কিন্তু সব থেকে বেশি জিজ্ঞেস করা কোশ্চেন, যে মেয়ের বিয়ে হয়ে গেছে তাহলে অভিভাবকের জায়গায় আমি কোন নামটা দেবো। অনলাইন ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে, আমরা বাড়ি বসেই যেখানে থাকি সেখানেই অনলাইনে ফর্ম ফিল আপটা করে নিতে পারবো। এসআইআর নিয়ে চারিদিকে শুধুমাত্র আতঙ্কের সিচুয়েশন আমরা খুব ভালো করে বুঝতে পারছি। এসআইআর এর ফর্ম ফিল আপ নাকি শুরু হয়ে গেছে, সেটা নিয়ে মানুষের মধ্যে এত কনফিউশন সেটা ভাবাই যায় না। এর আগের ভিডিওটা শুধুমাত্র বলা হয়েছিল যে কি করে এসআইআর এর যে অফলাইন ফর্মটা আমাদের বাড়িতে আসছে সেটা ফিল আপ করবো। তো সেখানে দেখা গেল মানুষের এত কোশ্চেন যে সেটা উত্তর দেওয়া শেষ হয় না। বেশ কিছু কোশ্চেন আজকে আলোচনা করব আজকের এই ভিডিওতে, এই ডান দিকেও দেখতে পাচ্ছ। তো এখানে মূলত কোশ্চেনগুলোর উত্তর অবশ্যই দেব সুন্দর করে, আস্তে আস্তে ধীরে ধীরে গুছিয়ে। আর যেটা এক্সট্রা টপিক বলবো সেটা হচ্ছে যে কি ধরনের ডকুমেন্টস আমাদের লাগবে যদি আমাদের 2002 সালে তোমার হচ্ছে ভোটার লিস্টে নামটা যদি না থাকে। তো সেই রিগার্ডিং আজকের এই ভিডিও, ফুল তথ্য তুমি পেয়ে যাবে সমস্ত কিছু, শেষ অবধি অবশ্যই দেখবে, পুরো জায়গাটা ক্লিয়ার হবে। আর অবশ্যই কিন্তু 2x এ চালাবে না, মানে ফরওয়ার্ড করবে না একদমই, ঠিক আছে? পুরো জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করো, দেখার চেষ্টা করো, আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। ওকে, তো চলো উইদাউট এনি ওয়েস্টিং টাইম আমরা ভিডিওটাকে শুরু করি। আর ভিডিওর প্রথমেই যেটা বলবো যে এসআইআর নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। মানুষ এসআইআর আর এনআরসি এই দুটোকে একসাথে নিয়ে চলে আসছে। এখন তারা ভাবছে, স্পেশালি হচ্ছে গ্রাম বাংলায় বিভিন্ন রকম নেগেটিভ নিউজ আমরা কিন্তু শুনতে পাচ্ছি, খুব ভালো করেই আমরা জানি। অনেকে হচ্ছে বাংলাদেশ পালিয়ে যেতে চাইছে, বর্ডারে ধরা পড়ে যাচ্ছে, অনেকে হয়তো সুসাইড করে নেওয়ার চেষ্টা করছে। তো সত্যি কথা বলতে এটা খুব করুণ সিচুয়েশন তৈরি হয়ে গেছে, কারণ মানুষের মধ্যে ইনফরমেশনটা একদমই নেই। এসআইআর জিনিসটা কি এটা সম্পর্কেই অনেকে জানে না। তো এসআইআর বিষয়টা যদি আবার রিপিট করে বলি তাহলে সেটা হলো, আমাদের কাছে যে ভোটার কার্ডটা আছে সেই ভোটার কার্ডটাকে আবার রিভ্যালিডেট করছি। এই ভোটার কার্ডটা যে বাড়িতে আমার পড়ে আছে এটা যে অরিজিনাল, সেটা আমরা আবার এই এসআইআর ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা কিন্তু জানাচ্ছি সেটা কমিশনকে, ঠিক আছে? এরপরে আরো একটা খুশির খবর, সেটা হচ্ছে যে এসআইআর এর ফর্ম ফিল আপটা কিন্তু অনলাইন আজকে থেকেই শুরু আরম্ভ হয়ে গেছে। আমরা চাইলে যদি ইচ্ছে করে যে অফলাইনে আমি ফর্ম ফিল আপ করবো না, আমি অনলাইনেই ফর্ম ফিল আপটা করে দেবো, তাহলেও কিন্তু সুন্দর করে দেওয়া যাচ্ছে। আজকে থেকে শুরু আরম্ভ হয়ে গেছে, তো কোনো সমস্যা নেই। আর বাকি এখানে যত সব কোশ্চিন আছে চলো ধীরে ধীরে এক এক করে আমরা শুরু করি গল্পটা। আজকের প্রথম কোশ্চিন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে 2002 সালে নাম নেই, তাহলে কি নথি লাগবে। প্রথম কথা হচ্ছে 2002 সালে তোমার নাম নেই, সেটা নিয়ে একদমই ঘাবড়ানোর দরকার নেই। অনেক রকম প্রসিডিওর আছে যেটার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে আমাদের ভোটার কার্ডটা আবার পেয়ে যেতে পারি, ঠিক আছে? তো এই যে নথি বিষয়ে যে গল্প স্বল্প আছে, কি নথি লাগবে না লাগবে সেটা আমি কিন্তু একটু পরে আলোচনা করব, মানে শেষের দিকে আলোচনা করব। এখন বোঝার চেষ্টা করি পরের কোশ্চেনগুলোকে, ঠিক আছে? নথিটা আমি একটু পরে বলছি, শেষে বলছি। এবার দেখার চেষ্টা করি নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে অনলাইন এসআইআর ফর্ম ফিল আপ করা যাবে কি যাবে না। তো অবশ্যই আগেই বলে দিলাম, অনলাইনে কিন্তু এসআইআর এর ফর্ম ফিল আপ এখন থেকে আজকে থেকে শুরু আরম্ভ হয়ে গেছে। কি করে ফর্ম ফিল আপ করতে হয় সেটার জন্য আমাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে ফোন নাম্বার দিয়ে লগ ইন করে কয়েকটা ওটিপি আসবে, কয়েকবার ওটিপি এসে আমরা সুন্দর করে ফর্ম ফিল আপটা, যেমন অফলাইনে ফর্ম ফিল আপ করছি যা ডিটেলস দিতে হচ্ছে, সেখানেও কিন্তু সেই একই রকম ডিটেলস দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? দিলেই আমাদের কাজটা হয়ে যাচ্ছে। এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে কি, মেয়ের বিয়ে হয়ে গেছে তাহলে অভিভাবক কে হবে। এটা কিন্তু সব থেকে বেশি জিজ্ঞেস করা কোশ্চেন, যে মেয়ের বিয়ে হয়ে গেছে তাহলে অভিভাবকের জায়গায় আমি কোন নামটা দেব। কোনো কিছু ভাবার দরকার নেই, কোনো কিছু দেখার দরকার নেই, কারো শোনার দরকার নেই। প্রথম কথা হচ্ছে যে তোমার কাছে ভোটার কার্ড আছে, যে মেয়ে যার বিয়ে হয়েছে তার ভোটার কার্ড আছে। এখন আমাদের যে ফর্মটা আছে সেই ফর্মটা যদি আমরা দেখি খুব ভালো করে, প্রথম যে বাক্সটা আছে এই বাক্সটাই কিন্তু 2025 সালে যে ভোটার কার্ডটা আছে সেই ভোটার কার্ড অনুযায়ী আমাদের ডিটেলসগুলোকে সবকিছু দিতে হবে। যদি ভোটার কার্ডে পিতার নাম থাকে তাহলে পিতার নাম, আর যদি স্বামীর নাম থাকে তাহলে স্বামীর নাম। 2025 সালে যে ভোটার কার্ডে যা নাম আছে সেই নামটাকেই দিতে হবে, ঠিক আছে? সে মেয়ে হোক বা ছেলে হোক, যে হোক না কেন।
এরপর চলে আসি, নেক্সট হচ্ছে দুটো বক্স আমাদেরকে দেওয়া হয়েছিল। এখানে 2002 সালে যদি ভোটার লিস্টে নামটা থাকে তাহলে সেই ডিটেলসটা দিতে হবে, মেয়ে হলে তার ডিটেলসটা দিতে হবে, আর যদি ভোটার লিস্টে যদি নামটা না থাকে তাহলে আমাদের কিন্তু ডান দিকে ফিল আপ করতে হচ্ছিল। এবার ইন্টারেস্টিং বিষয়টা হলো যে কার নাম ফিল আপ করবে, সে কি তার হচ্ছে শ্বশুর বাড়ির লোকেদের হচ্ছে নাম ফিল আপ করবে, মানে হচ্ছে ধরো তার শ্বশুর মশাই থাকতে পারে বা শাশুড়ি থাকতে পারে, তাদের নাম ফিল আপ করবে? একদমই নয়। 2002 সালে তার যে ব্লাড রিলেশনে যে থাকবে, যেমন হচ্ছে 4 জনের কথা বলা হচ্ছে। এক নাম্বার হচ্ছে বাবার কথা বলা হচ্ছে, একদম বাবার কথা বলা হচ্ছে, তারপরে হচ্ছে মায়ের কথা বলা হচ্ছে, তারপরে দাদু, তারপরে দিদা। এই 4 জনের নাম কিন্তু শুধুমাত্র এখানে দেওয়া যাবে, আর কারো দেওয়া যাবে না। সুতরাং শ্বশুর বাড়ি সে চলে গেলেও তাকে কিন্তু তার যে অরিজিনাল বাড়ি সেখানে তার যে বাবা, তার মা, তার হচ্ছে দিদা, দাদু, তাদের নামই শুধুমাত্র দেওয়া যেতে পারে। এর থেকে বেশি সহজভাবে আর বলা যায় না জিনিসটা। চলো দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। এরপর হচ্ছে কি, বাড়ির বাইরে থাকি, ফর্ম ফিল আপ কি করে করব বা ফর্ম কে ভরবে? বিষয়টা হচ্ছে অনলাইন অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের অনলাইন ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে। আমরা বাড়ি বসেই যেখানে থাকি সেখানেই অনলাইনে ফর্ম ফিল আপটা করে নিতে পারবো। অবশ্যই চেষ্টা করবে ডেস্কটপের মধ্যে অথবা ল্যাপটপের মধ্যে ফর্মটাকে ফিল আপ করার। একদমই চেষ্টা করবে না যে ফোনের মধ্যেই তুমি করে নিচ্ছ। করা যাবে, কিন্তু ভুল হয়ে গেলে কোনো কিছু করার নেই, তখন আবার নতুন রকম ঝামেলা শুরু হবে। তো অবশ্যই ল্যাপটপের মধ্যে ফর্ম ফিল আপটা করতে পারবে। এছাড়া যদি বাড়ির লোকেরা যদি বাড়িতে থাকে, ধরো তুমি বাইরে থাকো, এবার বাড়ির লোকেরা কিন্তু ফর্মটাকে নিজে থেকেই ফিল আপ করে নিতে পারে, তারা কিন্তু জমা করে দিতে পারে। এবার বিষয়টা হলো যে সিগনেচারের জায়গাটা, সেটাই অসুবিধা। সিগনেচারের জায়গাটায় তারা কি লিখবে সেটা হচ্ছে আসল ব্যাপার। সেই ব্যাপারটা আমি নেক্সট কোশ্চেনটায় নিয়েছি, আর সেখানে হচ্ছে যে সিগনেচার কি অন্য কেউ করতে পারবে, মানে বাড়ির লোকে কি সিগনেচার করতে পারবে? অবশ্যই বাড়ির লোকে সিগনেচার করতে পারবে, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যেটা বলা হচ্ছে যে সিগনেচার যখন করা হচ্ছে, ধরো কেউ একজন সিগনেচার করলো, ধরো তোমার বাবা হচ্ছে সিগনেচারটা করলো, তো সিগনেচার করার পর সে তাকে এখানে লিখে দিতে হবে যে কে সিগনেচার করলো, পিতা সিগনেচার করলো। আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে এই সিগনেচারটা নামটা সে কি লিখবে, সে কি তোমার নাম লিখবে নাকি সে নিজের নাম লিখবে? তো যদি পিতা সাইন করে তাহলে পিতা নিজের নামটাই লিখবে, যদি মাতা সাইন করে তাহলে মাতা নিজের নামটা লিখবে, তোমার নাম লিখবে না। কিন্তু তোমার সিগনেচার তো করছে না, তারা নিজেদের সিগনেচার করছে, তারা দায়িত্ব নিচ্ছে সিগনেচার করে যে এই যে ফর্মটা ফিল আপ করেছি তারা আমাদেরই হচ্ছে ফ্যামিলি মেম্বার। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই সিগনেচারের জায়গাটা আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। যারা যারা আমরা বাইরে থাকি তাদের কিন্তু এই সমস্যা হতেই পারে, এই সমস্যা মানে হচ্ছে হয়। তো আইদার তো অনলাইনে করে নেওয়া যেতে পারে, অথবা আমাদের অফলাইনে যদি বাড়ি থেকে যদি করে তাহলে অবশ্যই তাদের কিন্তু এইভাবে করে সিগনেচারটা করতে হবে। যদি বাবা সিগনেচার করে তাহলে বাবা তার নিজের নামটা লিখবে আর পাশে লিখে দিবে যে পিতা। যদি মাতা হচ্ছে সাইন করে, যদি মা সাইন করে তাহলে পাশে লিখে দিবে যে এটা হচ্ছে তার মা। এই বিষয়টাই হচ্ছে বলার ছিল। এরপর অবশ্যই আমি যেটা বলবো, প্রেফার করবে যে অফলাইনেই যেন ফর্ম ফিল আপটা হয়ে যায় আমাদের। অফলাইনে ফর্ম ফিল আপ করলে কি সুবিধা হয়, অনলাইনে কিন্তু কেউ দেখার নেই যে কি ফর্ম ফিল আপ করছো না করছো, কেউ দেখার নেই ভুল করছো ঠিক করছো, ঠিক আছে? তো অবশ্যই আমাদের যে এর আগের ভিডিওটা আছে ফর্ম ফিল আপের ভিডিওটা, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। স্টেপ ওয়াইজ একদম সুন্দর করে বলে দেওয়া হয়েছে যে কি করে ফর্মটাকে ফিল আপ করতে হবে। এবার বিষয়টা বলি, যেটা যে ফর্ম ফিল আপটা তোমার হচ্ছে অফলাইনেই করার চেষ্টা করো। বাড়ির লোকেরা যদি করো বাড়ির লোকেদের করতে দাও, কেন যে তারা বিএলওকে দেখাতে পারবে ফর্মটা যে এইটা হলো তোমার ফর্ম, এইভাবে ফিল আপ করেছি, ঠিকঠাক করেছি কি করিনি সবকিছু কিন্তু বলতে পারবে। এই জিনিসটা কিন্তু ছিল, এই জিনিসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এরপর নেক্সট কোশ্চেনটাই চলে আসি যে বাবা মা মারা গেছে, কার নাম দেব? তোমার ভোটার কার্ডে যার নাম আছে তার নামটাই দেবে, মারা যাক বা যাই হোক কোনো যায় আসে না। ভোটার কার্ডে যা আছে, এই যে বললাম এখানে ছকের মধ্যে উপরের ছকটায় 2025 সালের তোমার যে ভোটার কার্ড, তোমার বাবার নাম থাকলে বাবার নাম দেবে, মায়ের নাম থাকলে মায়ের নাম দেবে। নর্মালি হচ্ছে মায়ের নাম থাকে না, বাবার নামই থাকে। তো এই জিনিসটা কিন্তু আছে। এবার আরেকটা কোশ্চেন বারবার জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে যে ভোটার কার্ডে যখন 2002 সালের ভোটার কার্ডের ডিটেলস গুলো দিচ্ছি, সেখানে কিন্তু এপিক নাম্বারটাই নেই। এপিক নাম্বার মানে হচ্ছে ভোটার কার্ডের যে নাম্বারটা সেটা কিন্তু নেই। তো সেক্ষেত্রে কি করব? ভোটার কার্ডের নাম্বার যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই, কোনো প্রয়োজনই নেই তোমার, ঠিক আছে? ভোটার কার্ডের নাম্বার সেখানে অপশন আছে যে তুমি দিতেও পারো নাও দিতে পারো। এটা ছিল গল্প। এরপর চলে আসি হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড নিয়ে। অনেকে কোশ্চেন করছে যে ছবির ব্যাকগ্রাউন্ডটা কি হতে পারে। বিষয়টা হচ্ছে নর্মালি আমরা এখন যেমন ছবি তুলি, মানে রঙিন ছবি তুলি, অবশ্যই স্টুডিওতে গিয়ে ছবি তুলতে পারি বা ফোনেও ছবি তুলতে পারি। সেক্ষেত্রে যেটা বলছে বারবার করে যে ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে সেটা এখন যেমন সাদা দেখতে পাচ্ছ
এরকম টাইপের সাদা ব্যাকগ্রাউন্ড যেন হয়। আমরা কালারফুল ড্রেস পরে থাকবো সুন্দর, তারপরে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই যেন সাদা হয়। ঠিক আছে, এটা প্রেফার করছে, তাহলে ছবিটা নাকি ঠিকঠাক করে স্ক্যান হয়, নইলে নাকি স্ক্যান হয় না। এই প্রবলেমের জন্য ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই অবশ্যই সাদা দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এরপর চলে আসি হচ্ছে এসআইআর ফর্মের সাথে কি কি ডকুমেন্ট লাগবে। মানে এখন যে এসআইআর ফর্ম ফিল আপটা হচ্ছে, ফর্মটা তো ফিল আপ করে দিলাম সুন্দর করে, এই ফর্মটা তো দেবো আমি বিএলও কে দেবো, তো তার সাথে কি কোনো রকমের ডকুমেন্ট লাগছে? এখন কোনো রকমের ডকুমেন্ট লাগছে না। কেন ডকুমেন্ট লাগছে না? যদি প্রয়োজন পড়ে তাহলে তোমার কাছ থেকে ডকুমেন্ট চেয়ে নেওয়া হবে, সেটা একটু পরে আমি তোমাকে বলছি বিষয়টা। ঠিক আছে, তো এসআইআর এখনকার জন্য যে ফর্মটা হচ্ছে সেখানে শুধুমাত্র তোমাকে লিখে টিকে দিতে হবে, তোমাকে নিজের ডকুমেন্ট, তোমাকে ডিটেলস গুলো তোমার শুধু দিয়ে ফর্মটাকে সিগনেচার করে দিয়ে দিতে হবে। এর থেকে বেশি কিন্তু কোনো কিছু করার দরকার নেই, কোনো রকমের ডকুমেন্টস দেওয়ার দরকার নেই এখন। এরপর চলো দেখা যাক কি বলছে। এসআইআর ফর্মকে ফিল আপ করবে বিএলও নাকি নিজে? এসআইআর যে ফর্মটা আছে সেটা কে ফিল আপ করবে? তুমি নিজে ফিল আপ করবে নাকি বিএলও ফিল আপ করবে? যদি তোমার খুব ভালো কনফিডেন্স থাকে নিজের উপরে, তাহলে অবশ্যই অবশ্যই তুমি নিজেই ফর্ম ফিল আপটাকে করে নাও। এছাড়া বিএলও যে আছে তা তুমি যদি না পারো, তুমি যদি অপারক হও, ফর্ম ফিল আপ করতে পারছো না, তাহলে অবশ্যই বিএলও কিন্তু তোমাকে সাহায্য করবে, এটা তার ইনস্ট্রাকশন আছে, তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সে যেন অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ভোটারকে অবশ্যই ফর্ম ফিল আপে হেল্প করে। ঠিক আছে, যার যার প্রবলেম হবে তারা বিএলও কে দিয়ে হচ্ছে ফর্মটাকে ফিল আপ করিয়ে নিতে পারে, কোনো সমস্যা নেই। এরপর চলে আসি হচ্ছে যে কোন ভাষায় ফর্ম ফিল আপ করবে। আচ্ছা, কোন ভাষায় হচ্ছে ফর্ম ফিল আপ করবো সেই বিষয়টা যদি বলি, আমাদের ভোটার কার্ডে দুটো ভাষা আছে, একটা হলো ইংলিশ আর একটা হলো বাংলা। চেষ্টা করবে ইংলিশ আর বাংলা এই দুটোর ভাষাতেই হচ্ছে ফর্ম ফিল আপটাকে করা যায়। তো নেক্সট কোশ্চেনটা যেটা বলছে সেটা হলো যে কোন ভাষায় ফর্ম ফিল আপটাকে করবো। আমাদের ভোটার কার্ড যদি খুব ভালো করে লক্ষ্য করো, সেখানে শুধুমাত্র দুটো ভাষা আছে, একটা হলো ইংলিশ আর একটা হলো তোমার বাংলা। ফর্মটা যদি লক্ষ্য করো খুব ভালো করে, তাহলে সেখানে কিন্তু আমাদের বাংলায় ফর্মটাকে দেওয়া হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো সেক্ষেত্রে বাংলায় ফর্ম ফিল আপটা করে দিলে কোনো চাপ নেই, অথবা ইংলিশে করে দিলেও কোনো চাপ নেই। ঠিক আছে, তো ফর্ম ফিল আপটা কোন ভাষায় করবে সেটা বলে দিলাম। আর পেনের যদি কালির কথা বলি, তাহলে অবশ্যই হয়তো ব্ল্যাক পেন নইলে ব্লু পেন, প্রেফারেবল হলো ব্ল্যাক পেন দিয়ে ফর্ম ফিল আপটাকে করবে। এরপর চলে আসি হচ্ছে ফর্ম ফিল আপে ভুল হয়ে গেলে আবার কি ফর্ম দেবে? ফর্ম ফিল আপ যদি বাই চান্স ভুল করে দিলাম, তাহলে কি নতুন ফর্ম আবার পাওয়া যাবে? নতুন ফর্ম চাইলে কি পাওয়া যাবে? অবশ্যই চাইলে পাওয়া যাবে না, কারণ হচ্ছে ভোটারের সংখ্যা বুঝতে পারছো অনেক বেশি, মোটামুটি 7 কোটি 8 কোটি হচ্ছে ভোটারের সংখ্যা, এতগুলো ফর্ম হচ্ছে ডবল ডবল করে কি করে প্রিন্ট করা সম্ভব? অবশ্যই দ্বিতীয় ফর্ম পাওয়া যাবে না, দ্বিতীয় ফর্ম দেবে না। যেটা ফর্ম দেবে সেই ফর্মটাকেই তোমাকে সাবমিট করতে হবে। তো দুটো ফর্ম টোটাল দিচ্ছে, সেখানে দেখবে হয়তো একটাতে বেশি কাটাকাটি হয়ে গেল, একটাতে কম কাটাকাটি হলো। তো বেশি কাটাকাটি যেটা হলো সেটা নিজের কাছে রেখে নিলে, আর যেটা কম কাটাকাটি হয়েছে সেটা দিয়ে দিলে। এবার ধরো কোনো একটা জায়গায় লিখতে গিয়ে তোমার ভুল হয়ে গেল, তো তখন তুমি কি করবে? সেটাকে কেটে দিয়ে, এরকম করে কেটে দিয়ে তোমার হচ্ছে ডান দিকে হচ্ছে কোথাও একটা লিখে দিলে এইভাবে, আর নিচে একটা ছোট্ট করে সিগনেচার করে দিতে বলছে এইভাবে সিগনেচার করে দিলে তার মানে বোঝা গেল কি, যে এই যে তুমি কারেকশনটা করলে, এই যে তুমি ঠিক করলে, এটা তুমি নিজেই করেছো, সেই কারণে সিগনেচার করে দিতে বলছে। এইভাবে হচ্ছে ভুল টুল হয়ে গেলে এইভাবে করা যেতে পারে। ঠিক আছে, এছাড়া যদি হোয়াইটনার থাকে হোয়াইটনারও মেরে দিতে পারো, কোনো চাপ নেই। এরপর ফর্ম ফিল আপ করবে না তাদের কি হবে? আচ্ছা, এখন এটা একটা বিশাল বড় কোশ্চেন। এত বেশি বেশি জনতা, সবাই কিন্তু ফর্ম ফিল আপ করবে না, অনেক অনেক জনতা আছে যারা কিন্তু সবকিছু ভুলে গেছে, এখন পৃথিবীতেই হয়তো নেই, এমন তাদের অবস্থা। তো সেক্ষেত্রে তারা কি করবে? ঠিক আছে, তো তাদের মানে ফর্ম ফিল আপের ব্যাপারটা কি হবে সেটা যদি বলি, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যেটা, যে ফর্ম ফিল আপ যখন হয়ে গেল, ভোটার লিস্ট, নতুন ভোটার লিস্ট চলে আসলো আমাদের কাছে, সেক্ষেত্রে যাদের যাদের ফর্ম ফিল আপটা হয়নি বা যারা যারা ফর্ম ফিল আপটা করেনি, তাদের লিস্টটা বিভিন্ন জায়গায় থাকবে, হয়তো অঞ্চল অফিসে থাকবে, হয়তো ইলেকশন অফিস যেটা আছে লোকাল সেখানে হচ্ছে টাঙানো থাকবে, আরেকটা থাকবে হচ্ছে ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু লিস্ট আকারে টাঙানো থাকবে, লিস্ট আকারে থাকবে সেখানে যে কারা কারা ফর্ম ফিল আপ করেনি, এবং তার পাশে রিজনটাও থাকবে যে হয়তো বিএলও তার বাড়ি গেছে কিন্তু তাকে পাওয়া যায়নি, তার ফোনও হয়তো লাগছে না, অনেকে হয়তো বিদেশে চলে যায় কাজ করতে, সেক্ষেত্রে তাদের কিন্তু নামগুলো অবশ্যই অবশ্যই থাকবে। ঠিক আছে, এরপর সবগুলো মোটামুটি আনসার করার চেষ্টা করলাম। আর অবশ্যই অবশ্যই অনেকের কিন্তু আরো কোশ্চিন আছে, আমি খুব ভালো করে জানি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে করে দিও, আমি সেগুলোর আনসার করে দেওয়ার চেষ্টা করব। এরপর চলে আসি হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, খুব ভালো হয় সেটাতে, যে এসআইআর এর ফর্ম ফিল আপটা চলবে, কেউ ধরো অনলাইনে ফর্ম ফিল আপ করতে চাইছো, এবার অনলাইনে যখন তুমি হয়তো ভাবছো যে ডিলে করতে 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 হয়তো দেখা গেল যে এই যে 4 ডিসেম্বর সেটা পেরিয়ে চলে গেল,
ফর্ম ফিল আপটা হচ্ছে 4 নভেম্বর থেকে স্টার্ট হয়েছে, 4 ডিসেম্বর অবধি কিন্তু চলবে ফর্ম ফিল আপ, তারপরে কিন্তু চলবে না, বন্ধ হয়ে যাবে, 1 মাসের জন্যই ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, সুতরাং কেয়ারফুলি একটুখানি করে নিও যদি অনলাইনে করো, ঠিক আছে, বা অফলাইনে করো। তারপরে ফর্ম ফিল আপ যখন হয়ে গেল, তো ভোটার লিস্ট অবশ্যই পাবলিশ করবে। তারপর ফর্ম ফিল আপ যখন চলে হয়ে গেল, তারপর রেজাল্ট নিশ্চয়ই দেবে। তো ভোটার লিস্টটা দেবে হচ্ছে এই যে দেখো 9 ডিসেম্বর, আর এইটা হবে খসড়া বা ড্রাফট একটা ভোটার লিস্ট। এটা কিন্তু ফাইনাল ভোটার লিস্ট না, একটা লিস্ট থাকবে, সেখানে নাম দাম সবকিছু লেখা থাকবে, ডিটেলস সবকিছু, কিন্তু এটা কিন্তু ফাইনাল একদমই হবে না। এটা হচ্ছে 9 ডিসেম্বরে দেবে। এরপরে বলছে যখন চলে আসলো, তখন তুমি দেখলে তোমার নামটা বিভিন্ন লোকের দেখবে যে নাম থাকবে না, অথবা ভোটার কার্ড নাম্বারটাই নেই, বা বিভিন্ন রকম নামের ভুল, হ্যাঁ, এই ধরনের গল্পগুলো যখন হবে, মানে ভুলভাল যখন হয়ে যাবে, তখন সেক্ষেত্রে সেটাকে আবার ঠিক করারও সময় দিয়েছে। বলছে ক্লেম এন্ড অবজেকশন করতে হবে এই ড্রাফটের, সেটা হচ্ছে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত কিন্তু এইটার ফর্ম ফিল আপ, এই যে ড্রাফটটা আছে এটার কারেকশন উইন্ডো চালু হবে। ঠিক আছে, মানে কারেকশন করা যাবে এই 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত। এরপরে কি বলা হচ্ছে, ফাইনাল ভোটার লিস্ট যেটা আসবে যখন তালিকা বেরোবে, সেটা হচ্ছে 7 ফেব্রুয়ারি। এই 7 ফেব্রুয়ারিতেই আমাদের ফাইনাল ভোটার লিস্টটা দেবে, যে ভোটার লিস্ট থেকে শুধুমাত্র যে ভোটাররা যারা থাকবে সেই লিস্টে, তারাই 2026 সালে ভোট করতে পারবে, তাছাড়া কিন্তু অন্য কোনো ভোটার ভোট করতে পারবে না। এখন ইন্টারেস্টিং একটা কোশ্চেন হলো যে যারা যারা এখন ফর্ম ফিল আপটা করবে না, বা যারা যারা করতে পারলো না, বা বিভিন্ন রিজনের কারণে হলো না তাদের, তারা কি ভারত ছেড়ে চলে যাবে? একদমই নয়। এই ফর্ম ফিল আপটা হয়ে যাওয়ার পর, যেভাবে 2002 সালের পর থেকে কি হয়েছে, আবার নতুন করে ভোটার লিস্ট, মানে ভোটারের ফর্ম ফিল আপটা শুরু হয়েছে, তো ঠিক একই রকম এটা যখন প্রক্রিয়াটা শেষ হয়ে গেল, তারপরেও কিন্তু এই ভোটারের যে প্রক্রিয়াটা, এটা কিন্তু চলতে থাকবে, নর্মালি কিন্তু চলতে থাকবে যেমনটা চলে। হ্যাঁ, যে কারেকশন উইন্ডো চালু থাকবে, নতুন ভোটার লিস্ট হচ্ছে আসবে, বা নতুন ভোটার অ্যাড হতে থাকবে, সেই ঘটনাগুলো কিন্তু চলতে থাকবে, সেই প্রক্রিয়াগুলো কিন্তু একদমই বন্ধ হবে না। সুতরাং যদি ইন্ডিয়ান হও, বা ইন্ডিয়ান তোমার কাছে শংসাপত্রগুলো বা তোমার কাছে ডকুমেন্ট থাকে, তাহলে পরবর্তীতে এটা শেষ হয়ে যাওয়ার পরবর্তীতেও তুমি যদি চাও, কোনো অসুবিধা নেই, তোমার ভোটার লিস্টে তোমার নামটা চলে আসবে। কিন্তু সেটার জন্য বুঝতেই পারছো একটু বেশি খাটাখাটনি হয়তো করতে হতে পারে, এটা কিন্তু অনেকটাই বেশি সহজে আমরা পেয়ে যাচ্ছি। এরপর সব থেকে ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো যে আমাদের যে কি কি ডকুমেন্ট সব লাগছে, সেই ডকুমেন্টসগুলোর তালিকা এখানে সুন্দর করে কমিশন দিয়ে দিয়েছে, সেটাকেই আমি এখানে নিয়ে এসেছি, একটু সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করছি। ঠিক আছে, কি কি ডকুমেন্টস আমাদের লাগছে যদি 2002 সালে হচ্ছে আমাদের ভোটার লিস্টে নাম না থাকে। দেখো প্রক্রিয়াটা ঠিক কি করে হচ্ছে না হচ্ছে সেটা আমি একটুখানি বলে দিই। বিষয়টা হচ্ছে এখনকার জন্য তোমার বিএলও কি করছে, ফর্মটাকে দিয়ে যাচ্ছে, তুমি ফর্ম ফিল আপ করলে, ফর্ম সাবমিট করে দিলে, বিএলও নিয়ে চলে গেল। তারপরে সেটা কিন্তু ভেরিফিকেশন হলো, হওয়ার পর যাদের যাদের হচ্ছে ওই যে 2002 সালে ভোটার লিস্টটা আছে, নাম ম্যাচ হয়ে গেল, তারা হচ্ছে পেরিয়ে গেল, তাদের ভোটার লিস্টে হচ্ছে নতুন ভোটার লিস্টে নামটা চলে গেল, তারা পেয়ে গেল। কিন্তু কিছু কিছু লোকেরা আছে যাদের কিন্তু কি হবে, ওই মিসম্যাচ হবে। ঠিক আছে, নামের মিসম্যাচ হবে, বা বিভিন্ন রকম প্রবলেম হতে পারে, রিলেশনটা ঠিকঠাক করে আসছে না, তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম ডকুমেন্টস তখন আমাদের কাছ থেকে চাইবে। তো সে কে চাইবে, এটা চাইবে হচ্ছে তোমার ইআরও বলা হচ্ছে, এই একটা অফিসার ইআরও। তো অফিসার কি করবে, একটা নোটিশ পাঠাবে, একটা নোটিশ আমাদের বাড়িতে পাঠাবে। ধরো আমার ভোটার, মানে আমি ফর্ম ফিল আপ করতে একটুখানি ভুল করেছি, আমার একটু নামের একটু প্রবলেম আছে, ম্যাচিং হচ্ছে না, আমার হচ্ছে বাবার সাথে রিলেশনটা ম্যাচিং হচ্ছে না, সেক্ষেত্রে ইআরও কি করবে, একটা নোটিশ পাঠাবে। ঠিক আছে, যদি প্রয়োজন পড়ে, যদি প্রয়োজন না পড়ে, সবকিছু ঠিকঠাক দিয়েছি, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে না, তাহলে ইআরও কি করবে, একটা নোটিশ পাঠাবে, আর সেই নোটিশ পাঠানোর পর আমাকে পর্যাপ্ত ডকুমেন্টস নিয়ে আমাকে কিন্তু ইআরও অফিসে যেতে হবে, বা যেখানে বলবে যেতে সেখানে কিন্তু আমাকে যেতে হবে। সেই নোটিশে সেটা লেখা থাকবে যে কত তারিখে যেতে হবে আর কোথায় যেতে হবে, সেটা লেখা থাকবে। বিএলওর সাথে তোমাকে তারপরে সেই ডকুমেন্টসগুলো নিয়ে তোমাকে যেতে হবে। ঠিক আছে, এরপর দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে গল্পে বলেছেটা কি। পুরো জায়গায় বলা হচ্ছে যদি ভারতে 1987 সাল, বা বলতে পারো হচ্ছে এটা হলো তোমার মে মাসের 1 তারিখ 1987 সালের আগে যদি জন্মগ্রহণ করে কেউ, তাহলে সেক্ষেত্রে তার জন্য শুধুমাত্র একটাই ডকুমেন্ট লাগবে, সেটা হচ্ছে যে জন্ম তারিখ অথবা বাসস্থান রিলেটেড যদি একটা ডকুমেন্ট থাকে, সেটা হয়তো বার্থ সার্টিফিকেট হতে পারে। কি কি ডকুমেন্ট লাগবে একটু পরেই আমি তোমাকে বলছি। তো শুধু নিজেরই ডকুমেন্টস লাগবে, তার নিজের একার ডকুমেন্টস লাগবে যদি 1987 সালের আগে জন্মগ্রহণ করে তাহলে। ঠিক আছে, এরপর 1987 থেকে 2004 পর্যন্ত এর মাঝখানে যদি জন্মগ্রহণ করে, 1987 এবং 2004 এই দুটো সালের মাঝখানে যদি কেউ জন্মগ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে দুটো ডকুমেন্ট লাগবে। একটা হলো নিজের জন্য ডকুমেন্ট লাগছে,
আরেকটা বলছে পিতা অথবা মাতার ডকুমেন্ট লাগবে, হয়তো পিতার ডকুমেন্ট নইলে মাতার ডকুমেন্ট। এরা হলো কোথায়, কোন রেঞ্জে, এটা হলো 1987 থেকে 2004 পর্যন্ত। এর মাঝখানে যদি কেউ থাকে জন্মগ্রহণ করে তাদের এই দুটো ডকুমেন্ট লাগবে। এরপর দেখার চেষ্টা করি 2004-এর পর, 2004-এর পর যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে বলছে তিনখানা ডকুমেন্ট লাগবে। কি কি ডকুমেন্ট, একটা বলছে যে নিজের ডকুমেন্ট লাগবে, একটা বলছে পিতার ডকুমেন্টস লাগবে, আর একটা বলছে মাতার ডকুমেন্টস লাগবে। ঠিক আছে, নিজের, পিতার এবং মাতার এই তিনখানা ডকুমেন্টস যদি 2004 সালের পরে জন্মগ্রহণ করে তাহলে কিন্তু লাগবে। ডেটটা দেখে নিতে পারো, এটা ডিসেম্বর মাসের 2 তারিখ বলছে। এরপর আরো একটা কেস আছে, এটা হতে পারে, নর্মালি এটা হয় না, ঠিক আছে, এক্সেপশনাল কেস। সেটা বলা হচ্ছে যদি পিতা বা মাতার মধ্যে যে কোনো একজন ভারতীয় না হয়, পিতা বা মাতার মধ্যে যদি একজন ভারতীয় না হয় তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে সময় সে জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ যে সে করেছে, পিতা অথবা মাতার পাসপোর্ট যেন ভ্যালিড থাকে, পাসপোর্ট ভিসা যেন অবশ্যই ভ্যালিড থাকে, সেটার ডকুমেন্টস চাইছে। তো এটা সবার জন্য প্রযোজ্য নয়, শুধুমাত্র এই তিনখানা ডকুমেন্টসই মনে রাখতে হবে, নিজের ডকুমেন্টস, পিতার ডকুমেন্টস এবং মাতার ডকুমেন্টস। ঠিক আছে, 2004 সালের পরে যদি জন্মগ্রহণ করে। তো তিনটে আমাদের ক্ষেত্র দেখতে পেলাম, একটা হলো 1987-র আগের লোকেরা, 1987 থেকে 2004 পর্যন্ত, 2004 থেকে 2004-এর পরের থেকে হচ্ছে লোকেরা, তো তাদের জন্য বিভিন্ন রকম ডকুমেন্টস লাগছে। এখানে 1987-র ক্ষেত্রে শুধুমাত্র একটাই ডকুমেন্টস লাগছে, 1987 থেকে হচ্ছে 2004 পর্যন্ত দুটো ডকুমেন্টস লাগছে, আর 1904-এর পর থেকে যদি দেখি তাহলে তিনখানা ডকুমেন্টস আমাদের লাগছে, একটা হলো নিজের, একটা হলো পিতার, একটা হলো মাতার। এবার আরো কিছু কেস আছে, এগুলো একটু দেখে নিই। সেটা কি বলছে যে ভারতের বাইরে যদি জন্মগ্রহণকারী হয়, ধরো ভারতের বাইরে কেউ, মানে ভারতের নাগরিক কিন্তু ভারতের বাইরে গিয়ে সে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে, বাবা মা হয়তো ভারতের নাগরিক কিন্তু অন্য জায়গায় জন্মগ্রহণ করেছে, অন্য দেশে গিয়ে, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধীকরণ শংসাপত্র, মানে যেখানে জন্মগ্রহণ করেছে সেখানে কিছু একটা ডকুমেন্টস দিয়েছে নিশ্চয়ই, সেই ডকুমেন্টসটা আমাকে এখানে সাবমিট করতে হবে। ঠিক আছে, কেউ যদি এই রকম কেস যদি হয়। এরপর বলা হচ্ছে যে যারা হচ্ছে নিবন্ধীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছে, মানে বিদেশ থেকে ভারতে এসে ভারতের নাগরিকত্ব নিয়েছে, সেক্ষেত্রে কি বলা হচ্ছে এদেরকে কি কি ধরনের ডকুমেন্টস নিতে হবে, বলছে এদেরকে শুধুমাত্র একটা শংসাপত্র নিয়ে যেতে হবে যে নিবন্ধীকরণ, মানে ভারতের নাগরিকত্ব যে অর্জন করেছে সেটার যে ডকুমেন্টটা, সেই ডকুমেন্টটা নিয়ে যেতে হবে। এবার আসল জায়গায় আসি, যে 13খানা ডকুমেন্ট সম্পর্কে বলেছে যে 13খানা ডকুমেন্টস আমাদের মানে রাখতে হবে, মানে 13খানা রাখতে হবে না, এখানে দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্টসের ডিটেলসটা দিয়েছে 1 থেকে 13 পর্যন্ত। আমাদেরকে কি করতে হবে, এই 13খানা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সবগুলো না কিন্তু, যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে, তাহলেই আমাদের কাজ হয়ে যায়। এবার একটু করে দেখি, এক এক করে দেখার চেষ্টা করি যে এই ডকুমেন্টসগুলো ঠিক কি কি আমাদের কাছে আছে কি নেই। তাহলে বিষয়টা দেখি এখানে কি বলছে। প্রথম ডকুমেন্টটা সম্পর্কে বলছে যে যে কোনো পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার, এই পেনশন পেমেন্ট অর্ডারটা বলছে বারবার করে, যদি কেন্দ্রীয় সরকারের আন্ডারে বা রাজ্য সরকারের আন্ডারে বা যে কোনো রাষ্ট্রায়ত্ত হচ্ছে সংস্থার আন্ডারে সে যদি কাজ করে, তার পেনশন অর্ডারটা কিন্তু তার কাছে রাখতে হবে। সেই পেনশন অর্ডারটা নিয়ে সে যদি চলে যায়, ধরো আমাদের হচ্ছে তোমার ইআরও হচ্ছে ডেকে নিল, ডেকে বললো, নোটিশ পাঠিয়ে দিল যে একটা ডকুমেন্ট নিয়ে আসো, তো সেক্ষেত্রে কি করলো, পেনশন অর্ডার আছে নিয়ে চলে গেল, সে সেটা দেখিয়ে দিল, ব্যাস কাজ হয়ে গেল। দ্বিতীয় যে ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটা হলো যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথি যেটি 1987 সালের পূর্বে, 1987 সালের আগে কোন রকম ডকুমেন্ট যদি থাকে, সেই ডকুমেন্টটাও যদি নিয়ে চলে যাও, দেখা গেল ফর্ম ফিল আপের সময় তুমি বাবার ডকুমেন্টসটা দিয়েছো, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, বাবার 1987 সালের যে কোনো একটা নথি, যে কোনো রকম পরিচয়পত্র অথবা শংসাপত্র সেটা নিয়ে চলে গেলেই হয়তো স্থানীয় কর্তৃপক্ষ দিয়েছে, অথবা ব্যাংকের কোনো একটা ধরো পাসবুক ছিল 1987 সালের আগে, সেটা নিয়ে চলে গেলে, অথবা হয়তো ডাকঘরের কোনো হচ্ছে তোমার হচ্ছে অ্যাকাউন্ট ছিল, সেক্ষেত্রেও তুমি কিন্তু দেখতে পাচ্ছ হচ্ছে 1987 সালের আগে যদি থাকে তাহলে সেটা নিয়ে গেলেও হয়ে যায়। এছাড়া ভারতীয় জীবন বীমা যে ব্যাপারটা বলছে, মানে এলআইসির কথা বলা হচ্ছে, যে এলআইসি যদি 1987 সালের আগে করে থাকো, সেই ডকুমেন্টটাও কিন্তু এখানে কাজে লাগবে। ঠিক আছে, এছাড়া অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত, তো বিষয়টা হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক যদি কোনো একটা ডকুমেন্ট দিয়ে থাকে 1987 সালের আগে, সেটাও কিন্তু নিয়ে গেলে কাজ হয়ে যাবে। তারপরে 3 নম্বরে এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো জন্মের শংসাপত্র, মানে বার্থ সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, বার্থ সার্টিফিকেট নিয়ে গেলেও কিন্তু কাজ হয়ে যাবে।
ঠিক আছে, এরপর হচ্ছে কি পাসপোর্ট। পাসপোর্টের কথা বলা হচ্ছে যে পাসপোর্ট যদি থাকে তাহলে নিয়ে চলে যেতে পারো। এরপর 5 নম্বরে যেটা বলা হচ্ছে যে পর্ষদ বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। তার মানে কি ম্যাট্রিকুলেশনের হয়তো সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশনের হয়তো অ্যাডমিট, সেটা নিয়ে চলে গেলে। আর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার, দেখা গেল হায়ার স্টাডিজের ক্ষেত্রে তোমার আরো বেশি ডকুমেন্টস আছে, সেগুলোও নিয়ে চলে যাওয়া যেতে পারে, সেই ডকুমেন্টটাও কিন্তু ভ্যালিড। এরপরে বলা হচ্ছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র। ধরো রাজ্য হচ্ছে হয়তো তোমার বাবাকে হয়তো দিয়েছে কিছু বাসস্থানের জায়গা, তো সেক্ষেত্রে সেই ডকুমেন্ট নিশ্চয়ই থাকবে, বাসস্থান যখন প্রোভাইড করা হয়েছে, যখন দেওয়া হয়েছে, সেই ডকুমেন্টটাও নিয়ে চলে যাওয়া যেতে পারে। বনভূমি অধিকার হচ্ছে শংসাপত্র। অবশ্যই বনভূমি, বুঝতে পারছো এটা সবার জন্য নয়, যারা বনভূমিতে হচ্ছে থাকে বা সেখানে হয়তো কাজ করেছে। বনভূমি অধিকার শংসাপত্র মানে হচ্ছে বনভূমির কোনো পার্ট হয়তো অধিকার করে আছে, সেক্ষেত্রে সেই শংসাপত্রটা মানে সরকার হয়তো দিয়েছে। তো এক্ষেত্রে বনভূমির যারা বাসিন্দা তাদের ক্ষেত্রে এইরকম শংসাপত্র মূলত দেওয়া হয়, তো তারা সেটা নিয়ে চলে যেতে পারে। অধিকাংশ লোকের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তারপরে বলছে যে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা অন্যান্য অনগ্রসর জাতির শংসাপত্র, মানে বুঝতে পারছো তো, মানে তপশিলি জাতি, ওবিসি হতে পারে, এসটি এসসি, এদের যে শংসাপত্রগুলো আছে সেগুলোও কিন্তু ভ্যালিড। এই 8 নম্বর পয়েন্টে সেটাই বলা হলো। ঠিক আছে, এরপর চলে আসি হচ্ছে 9 নম্বরে বলা হচ্ছে নাগরিকদের জাতীয় রেজিস্টার। এটা সমস্ত রাজ্যে থাকে না, মূলত পশ্চিমবঙ্গে মনে হয় নেই, তো এটাও হচ্ছে ডকুমেন্টস হিসেবে এখানে কাজে লাগতে পারে। এছাড়া 10 নম্বরে বলা হয়েছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার। পারিবারিক রেজিস্টারে যদি তোমার ডকুমেন্ট থাকে তাহলে অবশ্যই সেটাও কিন্তু নিয়ে যাওয়া যেতে পারে। ঠিক আছে, এরপর চলে আসি হচ্ছে কোনো জমি বাড়ি হচ্ছে বরাদ্দের সরকারি শংসাপত্র। মানে ধরো কোনো জমি বা কোনো জায়গা হয়তো কেনা হয়েছে, সেটার জন্য যে শংসাপত্র থাকে, সেটার জন্য হচ্ছে যে ডকুমেন্ট থাকে, সেটাও নিয়ে চলে যাওয়া যেতে পারে। এরপর আধারের গল্পটা বলেছে, কিন্তু ইন্টারেস্টিংলি এটাও কথা বলা হচ্ছে যে আধার নাকি সিটিজেনশিপ নয়। মানে সুপ্রিম কোর্ট রিসেন্ট অ্যানাউন্সমেন্ট করেছে, সেখানে বলেছে যে আধারটা সিটিজেনশিপ হিসেবে কনসিডার করা হবে না। সুতরাং এখানে আধার যদি দিয়ে থাকো তাহলে উপরেও কিন্তু কোনো একটা ডকুমেন্ট নিয়ে যেতে হবে, আর যদি আধার না দাও তাহলে উপরে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে দিলে আমাদের কাজ হয়ে যায়। তো এ হলো গল্প 12 নম্বর। আর 13 নম্বরটা ইন্টারেস্টিং, কারণ 13 নম্বরে বলা হচ্ছে যে বিহারে যে এসআইআর হয়েছে এর নির্বাচক তালিকা তোমাকে নিয়ে যেতে হবে। মানে বিহারে কেউ এসআইআর এ হচ্ছে পার্টিসিপেট করেছে, সে বিহারে হচ্ছে এসআইআর এ মানে হচ্ছে তার ভোটার কার্ড তৈরি হয়ে গেছে, এখন সে চাইছে হচ্ছে পশ্চিমবঙ্গে থাকতে। মানে এটা মূলত বর্ডার এরিয়ায় হয়, মানে বর্ডার এরিয়ায় এমনটা হয়ে যায় যে ভোটার কার্ডগুলো হচ্ছে দুটোই আছে, বিহারেরও ভোটার কার্ড আছে, পশ্চিমবঙ্গেরও ভোটার কার্ড আছে। তো সেক্ষেত্রে সে যদি চায় যে পশ্চিমবঙ্গের ভোটার কার্ড নেবে, তাহলে অবশ্যই এসআইআর এর ডকুমেন্টটা তাকে এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্ট, এই 13খানা ডকুমেন্টস আমি মোটামুটি করে বলার চেষ্টা করলাম। আশা করছি সমস্ত জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। এই যে 1987 সালটা আছে, এটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো তাহলে আজকের গল্পটা এই পর্যন্তই থাকছে। অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবে না যদি কোনো রকমের ডাউট থাকে, যদি কোনো রকমের প্রশ্ন থাকে। ঠিক আছে, দেখা করছি আমরা অন্য কোনো নেক্সট ইনফরমেশন ভিডিওতে। চলো আজকের জন্য